মানুষ কেন ঘোরে? কারো হয়তো নেশা, আবার কারো হয়তো পেশা। আমার ক্ষেত্রে ঘোরাঘুরি একটা নেশার মতো। আমি শুধু জায়গা দেখার জন্য ঘুরি না, আমি ঘুরি মানুষকে জানার জন্য, প্রকৃতির মতো করে প্রকৃতিকে বোঝার জন্য। পাহাড়, নদী, বন, জঙ্গল, ঝর্ণা, এইগুলো আমাকে টানে। কারণ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আমি নিজের ভেতর মানুষটাকে নতুন করে চিনি। দেশে বিদেশে ঘুরতে ঘুরতে মনে হয় পৃথিবীটা কত বড়, আর আমি কত নগণ্য। যাত্রাপথে দেখা হয় হাজারো মানুষের সাথে, যাদের জীবনের গল্প, সংগ্রাম, হাসি সবকিছুই আমাকে বদলে দেয় প্রতিটি যাত্রায়। নতুন সংস্কৃতি, নতুন অভ্যাস আর নতুন চিন্তার সাথে মিলেমিশে আমি নিজের ভেতর নতুন এক মানুষকে খুঁজে পাই। জীবনকে গভীরভাবে বুঝতে হলে মানুষের কাছাকাছি যেতে হয়, আর মানুষের কাছে যেতে হলে ভ্রমণই সবচেয়ে বড় মাধ্যম। এই কারণেই আমি যাত্রায় নামি। অপরিচিত পথ, অচেনা মানুষ আর অসম্ভব সুন্দর প্রকৃতি আমাকে দেখায় আমি কে আর কি হতে চাই। এই সফরে আমি মালয়েশিয়ায় প্রবাসীদের সুখ দুঃখের গল্প শুনেছি, দেখেছি কিভাবে তারা পরিশ্রম আর স্বপ্নকে বুকে নিয়ে দূর দেশে নতুন জীবন গড়ে তুলেছে। একই দেশে আবার চোখে পড়েছে আধুনিকতার অসাধারণ ছন্দ, ঝলমলে আকাশ ছোঁয়া ভবন, ব্যস্ত মেট্রো লাইন আর মুহূর্তের জন্য না থেমে থাকা নগর জীবন। দেখেছি মালয়েশিয়ানদের সেই দেশপ্রেম, যেভাবে তারা পুরো দেশটাকে পতাকা দিয়ে সাজিয়ে ভালোবাসাকে উৎসবে পরিণত করে। দেখেছি হাজার বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা বাতু কেভস, যা শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং সংস্কৃতি ও সহিষ্ণুতার জীবন্ত প্রতীক। পেরদানা বোটানিক্যাল গার্ডেন ঘুরে দালান কোঠার মাঝে অন্যরকম এক প্রকৃতি দেখেছি, আর অন্যদিকে গেন্টিং হাইল্যান্ডস ঘুরে মনে হয়েছে এটা যেন বাচ্চাদের স্বপ্নের শহর, যেখানে রং, আলো আর আনন্দের শব্দ মিলেমিশে অন্য এক জগৎ তৈরি করেছে। পেনাং আমাকে দেখিয়েছে আর্ট, ইতিহাস আর চাইনিজ সংস্কৃতির গভীরতা। মাঙ্কি বিচের নির্জন সৌন্দর্য, সাগরের ঢেউ আর অরণ্যের গন্ধ আমাকে কিছুক্ষণের জন্য থমকে যেতে বাধ্য করেছিল। আর লঙ্কাউই, সেই দ্বীপের নীল সমুদ্র, সবুজ পাহাড় আর আকাশ ছুঁয়ে থাকা কেবল কারের ভ্রমণ সবকিছুই যেন স্বর্গীয় ছিল। এই যাত্রায় চড়েছি বিমান, মনোরেল, মেট্রো, স্কাই কেবল কার, আর প্রতিটি যাত্রায় আমাকে নতুন করে একটি গল্প শোনানোর সুযোগ দিয়েছে। সেখানে মালয় খাবার খেয়েছি, কিন্তু বুঝেছি আসল শান্তি দেশি খাবারেই। আমার চোখে দেখা মালয়েশিয়া, আমার উপভোগ করা মুহূর্তগুলোর গল্পই আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি মাসুম। তো চলুন শুরু করা যাক মালয়েশিয়া সিরিজের প্রথম ভিডিও। আর এই ভিডিওতে থাকছে কুয়ালালামপুরের 3টি জনপ্রিয় জায়গা: পেট্রোনাস টুইন টাওয়ার, কেএলসিসি পার্ক আর বিখ্যাত জালান আলোর ঘোরার অভিজ্ঞতা। এখন আছি বুকিত বিনতাংয়ে। আমরা এয়ারপোর্ট থেকে এখানে চলে এসেছি আমাদের হোটেল সুইস গার্ডেনে। আমরা এখন হোটেলে চেক ইন করে এই জায়গাটা একটু দেখেন, অনেক সুন্দর। চাইনিজ ল্যাম্প স্কোয়ারটা অসাধারণ, রাস্তাঘাট কি সুন্দর পরিষ্কার। আমাদের হোটেল হচ্ছে এটা, পুরো ক্যামেরায় আসছে না, সুইস গার্ডেন রেসিডেন্স। খরচ একটু বেশি আছে, তবে আসলে চাচ্ছিলাম আমরা যে প্রথম 1 থেকে 2টা দিন যাতে আমরা কোনোভাবেই বিড়ম্বনায় পড়ি, তাই একটা বেশ ভালো দেখে হোটেল চুজ করেছিলাম। খরচ কত পড়েছিল সেটা দেখতে হবে। রিসেপশনে গিয়ে আমাদের রিজার্ভেশনের কথা বলি। হ্যালো, উই হ্যাভ এ রিজার্ভেশন। সেখান থেকে চাবি নিয়ে রুমের দিকে চলে আসি। মজার বিষয় হচ্ছে এখানে সব কিছুই নিজেই করতে হয়, মানে সেলফ সার্ভিস আর কি।
বাপ্পির উচ্ছ্বাস দেখেই বুঝতে পারছেন রুমটা কেমন ছিল। মাঝারি মানের একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং। 2 রাতের জন্য $98 বা 12,250 টাকা খরচ পড়েছিল। রুমে সকল আধুনিক ব্যবস্থা ছিল। আমরা এখানে 2 রাত ছিলাম। রুম থেকে বাইরের ভিউটা অসাধারণ ছিল। রুমের পর্দা সরালেই ভেসে উঠে কুয়ালালামপুরের সিটিস্কেপ, আকাশচুম্বী ভবন, সেই সাথে টুইন টাওয়ারের ভিউ। তবে কুয়ালালামপুরে এর চেয়ে আরও কম দামে হোটেল পাওয়া যায়। এরপরের হোটেলগুলো আমরা বেশ কম খরচেই বুকিং করেছিলাম। মানের দিকে খুব একটা পার্থক্য ছিল না, তবে লোকেশন বড় একটা ফ্যাক্টর। বুকিত বিনতাংয়ে হোটেল খরচ একটু বেশিই মনে হয়েছে। আমরা দুপুরে খাওয়ার খেয়ে চেক ইন করেছিলাম। ফ্লাইটের ক্লান্তি, ইমিগ্রেশনের ঝামেলা সব মিলিয়ে প্রথম দিনটা বেশ ভুগিয়েছে। তাই ঘুমিয়ে নিয়ে রাতে বের হই ঘুরতে। এখন রাত 8টা বাজছে। আমরা সুইস গার্ডেন হোটেল থেকে যাচ্ছি টুইন টাওয়ারের দিকে। আলোক ঝলমল সেই বিখ্যাত টুইন টাওয়ার, যেটা কুয়ালালামপুরের নামের সাথে অতপ্রতভাবে জড়িত আছে। আমরা এই রাতের কুয়ালালামপুর এক্সপ্লোর করতে বের হয়েছি। আমরা একটা গ্র্যাব কল করে নিয়েছি, যেটার ভাড়া 13 রিঙ্গিত। এখান থেকে খুব বেশি দূরেও না। আমরা 2.5 কিলোমিটার পথ পাড়ি দিচ্ছি এখন গ্র্যাবে করে। একবার শহরটা দেখুন, কি সুন্দর, চারিদিকে যে আলো। কিছু দূর পরেই আমরা এমন একটা জায়গায় চলে এসেছি, এই গাড়ি থেকেই টুইন টাওয়ারটা দেখা যাচ্ছে। যত দূর কাছে যাচ্ছি ততই টাওয়ারটি বড় হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এক দৈত্যাকার বিল্ডিং। সত্য বলতে এই জায়গায়, এই বিল্ডিং এর সামনে না আসা পর্যন্ত আপনার মনেই হবে না যে বিল্ডিংটা এত বড়। ওয়াও ওয়াও, আর তসও ইচ্ছে না যে কখন গাড়ি থেকে নামবো আর বিল্ডিংটার সামনে যাব। কুয়ালালামপুরের কথা ভাবলেই যে বিল্ডিংটার কথা মাথায় আসে সেটা হচ্ছে এই পেট্রোনাস টুইন টাওয়ার। এটা এক সময় বিশ্বের সর্বোচ্চ বিল্ডিং ছিল, এখন সম্ভবত তৃতীয়। তবে এটা যদিও তার সর্বোচ্চ বিল্ডিং এর খেতাব হারিয়েছে, কিন্তু তার সৌন্দর্যের দিক দিয়ে কোনোভাবেই তার অবস্থান হারিয়েছে বলে আমার মনে হচ্ছে না। এক মানুষ যে আসলে কি করতে পারে, আসলে আপনার এই জায়গাতে না আসলে আপনি বুঝতে পারবেন না। কি বিষম এক বিল্ডিং। এখন আমি আছি কেএলসিসি পার্কে। এটা একদম টুইন টাওয়ারের একদম নিচে। এখান থেকে আপনি টুইন টাওয়ারের ভিউ দেখতে পাবেন। আর সাথে এই জায়গায় আপনার সামনে দেখাই, কি অসাধারণ একটা ফোয়ারার খেলা হচ্ছে এখানে। এইটা দেখলে আপনি বুঝতে পারবেন। আর হাজার হাজার মানুষ এই ফোয়ারাটা দেখছে। অসাধারণ অসাধারণ। একটু ঘুরে যাই। এই পার্কটা এমনভাবে বানানো হয়েছে যে আপনি এই জায়গা থেকে খুব সুন্দরভাবে টুইন টাওয়ারটাও দেখতে পাবেন এবং এই পার্কে বসে আড্ডাও দিতে পারবেন। আপনাদের দেখাই আসলে এই সেই টুইন টাওয়ার। ওয়াও, এটার পাশেই একটা 4 সিজন নামে বিল্ডিং দেখছি, সেটাও প্রায় কাছাকাছি সমান। ওয়াও, আমি যদি চারিদিকটা ঘুরিয়ে আপনাদেরকে একবার দেখাই, কি অসাধারণ। আর হাজার হাজার দর্শনার্থী ফোয়ারা উপভোগ করছে। আর পেট্রোনাস টুইন টাওয়ারে প্রতি বছর প্রায় 20 লাখ মানুষ, অর্থাৎ 2 মিলিয়ন মানুষ এই বিল্ডিংটা দেখতে আসে এখানে। আমি এই মুহূর্তে যে পার্কটিতে দাঁড়িয়ে আছি, অর্থাৎ কেএলসিসি পার্ক, এই পার্কে আপনি আসলেই বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ মানুষ এই বিল্ডিংটা দেখতে এই জায়গাতে আসে। আর আসবেই না কেন বলুন, এই যে সৌন্দর্য, এত সুন্দর করে সাজিয়ে গোছানো একটা আয়োজন করেছে, এটা আপনার বাহাবা না দিয়ে পারবেন না। আপনি বাংলাদেশেও অনেক সুন্দর জায়গা আছে, শুধু আমাদের খুব সুন্দরভাবে আয়োজন করা নাই বা আমাদের ওইরকম ট্যুরিস্টকে ফ্যাসিলিটি দিতে পারি না দেখে সেই ট্যুরিজমটা বাড়ে না। আপনার এই জায়গাতে দেখলে আপনি বুঝতে পারবেন যে তারা ট্যুরিজমকে কতটা ইম্পর্টেন্স দেয় এবং মানে এই জায়গাটার যে ম্যানেজমেন্ট। আপনি নিচের জায়গাগুলো দেখেন, এখানে হাজার হাজার মানুষ, কিন্তু আপনি একটা কোনো ময়লা পাবেন না। মনে হয় আপনি এখানে বসে যেতে পারবেন। এবং দেখেন সাথে সাথে বসেও গেছে একজন।
মানে এই জায়গাতে আর আপনার আসলে কিছু করা লাগবে না, মানে এই জায়গাটাতে আপনি যে কোনো জায়গায় বসতে পারবেন। আপনি পানিটার দেখাই, এই পানিতে আপনার কোনো নোংরা নাই। রাত নামার সঙ্গে সঙ্গে পেট্রোনাস টুইন টাওয়ার্স এর সামনে এক মনোরম দৃশ্যের জন্ম হয়। লেকের পানিতে আলো আর সুরের তালে এই ওয়াটার শো কয়েক মিনিট পর পর পুরো এলাকা জুড়ে তৈরি করে এক স্বপ্নীল আবহ। 1998 সালে নির্মাণ সম্পন্ন হওয়া এই 88 তলা স্থাপনাটি মালয়েশিয়ার জাতীয় তেল কোম্পানি পেট্রোনাসের পরিচয় বহন করে, আর এর নকশায় ইসলামিক জ্যামিতিক মোটিফের ব্যবহার হয়েছে। টাওয়ার দুইটির পাদদেশে অবস্থিত কেএলসিসি পার্ক, কনভেনশন সেন্টার ও সুরিয়া কেএলসিসি মল, সব মিলিয়ে এই এলাকা কুয়ালালামপুরের আধুনিক জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বন্ধুরা, আমি এখন আছি কুয়ালালামপুরের বিখ্যাত কেএলসিসি পার্কে, আর চলেন আজকে এই পার্কটা পুরোটা ঘুরে দেখাই। আশা করি এই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। এই পেট্রোনাস টুইন টাওয়ারের ঠিক নিচেই সামনে বলা যায় একটা সুন্দর গুছানো পার্ক আছে। আজকে এই পার্কটায় আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। একদম সবুজে ঘেরা পার্ক, আপনি যেদিকে তাকাবেন সবুজ সবুজ হয়ে আছে, আর সবুজের মধ্যে কংক্রিটের এক পরিকল্পিত মেলবন্ধন। আপনি এই জায়গাগুলোতে দেখবেন যে একদম সবুজ চাদরে ঢেকে দেওয়া হয়েছে, সাথে কিছু বসার জন্য জায়গা করে রাখা হয়েছে। খুব সুন্দর সুন্দর সিঁড়ি করে দেওয়া আছে উঠার জন্য। এখানে আপনি নিয়মিত মানুষকে জগিং করতে দেখবেন। খুব সকালেও জগিং করতে দেখা যায় এবং রাতের বেলাও জগিং করতে দেখা যাচ্ছে। এইটা টুইন টাওয়ারের অপোজিট দিকে দেখা যাচ্ছে, একদম শহরের ওই দিকে গেছে। এই জায়গাটা জগিং করার জন্য বেশ একটা আদর্শ জায়গা। একদম জগিং করার জন্য আলাদা করে একটা ট্র্যাকই করে দেওয়া হয়েছে। এই লাল মার্ক করা জায়গাটা পুরোটা শুধু দৌড়ানোর জন্য। আপনি ওই জায়গাতে দেখবেন না কেউ হাঁটছে, তার মানে এই জায়গাটা পুরোটা জগিং করার জন্য ডেডিকেটেড করা। আপনি তার পাশেই যে জায়গাটা দেখবেন সেইটা হচ্ছে হাঁটার পথ, মানে আপনি এই জায়গা দিয়ে হাঁটতে পারবেন আর এই জায়গা দিয়ে জগিং করতে হবে। আর পুরো রাস্তা ধরে আপনি হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন যে এই জায়গা দিয়ে দৌড়াদৌড়ি করছে। স্বাস্থ্য সচেতন প্রতিটা মানুষই হয়তো এই বিকেল বেলায় সন্ধ্যাবেলায় এসে একটু জগিং করে নেয়। এই জায়গা থেকে একটা সিটির ল্যান্ডস্কেপ আপনারা দেখাতে পারলে, ওই জায়গায় এখন এক সিটি ব্যাংক, এই জায়গাগুলো জানি না কি, তবে অসাধারণ এই জায়গা থেকে একটা ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে। ঘুরে ফিরে আসলে টুইন টাওয়ারটাই চলে আসে। মানে এই পার্কটার একটা মজার বিষয় হচ্ছে আপনি যেই দিকেই যান আপনি এই টুইন টাওয়ারটা আপনি দেখতে পাবেন। মজার একটা বিষয়। আমি এই ট্র্যাকের জগিং এর পার্টে যাচ্ছি না, আমি এই হাঁটা পথ দিয়ে এই পার্কটা ঘুরে দেখবো আর আপনাদেরকে এই পার্কটার সৌন্দর্য ঘুরে ঘুরে দেখাবো। যদিও পার্কটা ক্লিয়ারলি এখন দেখা যাবে না, তবে এর যে একটা রাতের সৌন্দর্য রয়েছে সেই রাতের সৌন্দর্যটা আপনি নিশ্চয় অনুভব করতে পারবেন। সামনে একটা ব্রিজ, এই ব্রিজে মানুষজন দাঁড়িয়ে আছে, ছবি তুলছে। এখানে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে এই পার্কের সৌন্দর্য উপভোগ করছে, কারণ এই জায়গা থেকে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে এই ভিউটা দেখা যায়। আমি দেখাই আপনাদেরকে, এই জায়গা থেকে আপনি দাঁড়িয়েও অসাধারণ একটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পুরো টুইন টাওয়ার, সাথে আপনার নিচে পানির ফোয়ারা চলছে। চলুন সামনে এগিয়ে যাই। লাইটের কম্বিনেশনগুলো দেখেন, লাল, নিয়ন, ব্লু, মানে সব কিছুর কম্বিনেশনে জায়গাটা একদম অসাধারণ করে ফেলছে। এই জায়গাটা হচ্ছে নীল, আবার নীলের পাশে সুন্দর করে একদম লালের একটা আবহ তৈরি করা হয়েছে। আর এইটা চারিদিক দিয়ে লেক, যে লেকটাতে পানির ফোয়ারা হচ্ছে, এইটা আবার পুরোটা ঘুরে এই পার্কটাকে আরো বেশি সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। ও এখানে আরেকটা ফোয়ারা, এটা আসলে না দেখালেই না, কি অসাধারণ। এদিক দিয়ে একটু হেঁটে যাই সামনে, আপনি লাইটের কম্বিনেশনগুলো দেখেন। আমি জানি না যে ভিডিওতে আসলে কেমন দেখা যাচ্ছে, কিন্তু আপনি যখন নিজ চোখে দেখবেন এই জায়গাটা, আপনার মনে হবে যে আপনি একটা অন্যরকম দুনিয়ার মধ্যে আছেন, যে দুনিয়াটা শুধুই রঙিন, কোনো দুঃখ নেই, কষ্ট নেই। আপনি এই জায়গায় কিছুক্ষণ থাকলে আপনার বাইরের দুনিয়ার আর কিছু মনে পড়বে না, মনে হবে যে এই জায়গাটাকে সম্পূর্ণভাবে উপভোগ করি। বিশাল বড় একটা মানে পার্ক, হেঁটে হেঁটে কাভার করতে গেলেও আপনাকে হয়তো ঘন্টাখানেক লেগে যাবে। আমি ওই দিকে আর যাচ্ছি না, এই জায়গাটা দিয়ে একটা শর্টকাট মেরে ওই দিকে যাই।
যেমনটা বলছিলাম, আপনি যেই দিকেই যান আপনার কাছে এই টুইন টাওয়ারটাকে একটা কেন্দ্র মনে হবে। আমি যখন এই দিকে যাচ্ছি তখনও এই টুইন টাওয়ারটা এখান থেকে দেখা যাচ্ছে। পরিকল্পিত একটা ট্যুরিজমের উদাহরণ এই কুয়ালালামপুরকে বলা যেতে পারে। এই জায়গাতে আমাদের মতো ওই যে অটো, ঢাকাতে যে বসুন্ধরায় কিছু নতুন নতুন অটো চালু হয়েছে, ওই রকম একটা অটোরও সার্ভিস আছে, যেটা চারিদিকে আপনি ওইটাই চড়ে ঘুরতে পারছেন। আমি ট্র্যাক থেকে আসলে একটু সরে দাঁড়াই, কারণ এই জায়গায় মানুষজন দৌড়াচ্ছে, তাদের প্রতিবন্ধকতা তৈরি করা আসলে উচিত হবে না। আমি এখন যে জায়গাটিতে আছি এই জায়গাটা সম্ভবত কোনো স্টেশনের মতো মনে হচ্ছে। আপনি যদি এদিকে ঘুরে দেখাই, সত্য বলতে আমি এই জায়গাটা রিসার্চ করে আসিনি, এই জায়গাটা কি প্রতিষ্ঠানের এই জিনিসটা জানছি না, তবে বিল্ডিংটার ভিউ দেখলে অসাধারণ মনে হবে আপনাকে। অনেকটা কোনো পার্কের মতো দেখা যাচ্ছে অথবা কোনো মেট্রো স্টেশন হতে পারে। এই জায়গায় একটা খুব সুন্দর ব্যবস্থা, ফুল আপনার দেখাই, মাটিতে সব ফুল পড়ে আছে, উপরে ফুলের গাছ, এই ফুলগুলায়, আর নিচে সব ফুল আবৃত হয়ে আছে। এখানে বসার জায়গা, বসে বসে আপনি এই পরিবেশটা উপভোগ করতে পারবেন, সাথে সেই সুগন্ধযুক্ত ফুলগুলোর একটা অন্যরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে। এই পার্কে আসলে আর একটা জিনিস খুব ভালোভাবেই বোঝা যায় এখানকার সংস্কৃতির বিষয়ে। আমি এখানে একদম মানে ইসলামিক বোরখা পরা থেকে শুরু করে নিকাব পরা থেকে মানুষ শুরু করে একদম আধুনিক ওয়েস্টার্ন কালচারের মানুষজনও দেখতে পাচ্ছি। মালয়েশিয়া যেহেতু একটি মিশ্র জনগোষ্ঠীর দেশ, এখানে চাইনিজ পাবেন, এখানে মালয় পাবেন, এখানে সাউথ ইন্ডিয়ান পাবেন, সাথে এইদিকে আমাদের সাউথ এশিয়ার একটা বড় জনসংখ্যা এখানে বসবাস করে কাজের জন্য বিভিন্ন কারণে। এই বিল্ডিংটা কি আমি জানি না, তবে এই বিল্ডিংটা মানে শেষ নাই, একদম পার্কের ওই শুরু থেকে এত দূর হেঁটে চলে আসলাম, এটা শেষ হচ্ছে না। তবে এটা রুমে গিয়ে ডেফিনেটলি খোঁজ করবো যে আসলে কি এটা, আপনাদের স্ক্রিনে দেখিয়ে দেবো। এখানে আর একটা ব্যবস্থা, এখানে পানি বেয়ে বেয়ে নিচে নামছে ঝর্ণার মতো করে, যদিও এটা কৃত্রিম তবে সৌন্দর্য বড়ই মনোমুগ্ধকর। আমি হয়তো আপনার নিচে গিয়ে আপনাদেরকে এটার ফ্রন্ট ভিউটা দেখাতে পারবো। সামনে যাই, সামনে গিয়ে নিচেই আপনাদেরকে ওই সামনের ভিউটা দেখাবো, এই ঝর্ণাটার। আমি যে ঝর্ণাটার কথা বলছিলাম সেটা সামনে চলে এসেছি। এখান থেকেও সেই টুইন টাওয়ারটা দেখা যায়, লাইটিং করা আছে এবং অঝরে পানি ঝরছে এখানে। চিন্তা করেন কি কালারফুল, আপনি মুগ্ধ না হয়ে কোনো উপায় নেই। সেখানে যে দেখালাম যে একটা বসার জায়গা আছে, সেই বসার জায়গার সাথে ফুলের বাগান। এখানে আরেকটি ফুলের বাগান দেখতে পাচ্ছি, এটা একটু রঙিন ফুল, ফুলের নাম জানি না, তবে ফুলগুলো অনেক বেশি সুন্দর। আবার এখানে নিচে বসার জায়গা আছে। কি সুন্দর একটা আয়োজন, আপনি এইরকম সুন্দর সুন্দর ফুলের মাঝে বসে আড্ডা দিতে পারবেন। যেমন পরিকল্পনা তেমন বাস্তবায়ন, দারুণ। দেখেন এই দিক দিয়ে আবার লাইটিংও করা আছে। আপনি এই পার্কে এসে এক মুহূর্তের জন্য বিরক্ত হবেন না, পুরোটা সময় মনে হবে যে না আপনি একটা এনজয়মেন্টের মধ্যে আছেন, রিলিফের মধ্যে আছেন। আপনি এই শহরের ক্লান্ত জীবনকে পিছনে ফেলে কিছুটা আনন্দময় সময় আপনি এই জায়গায় কাটাতে পারবেন। আমরা এখন কেএলসিসি সুরিয়া কেএলসিসির ভিতরে যাচ্ছি। আমার সাথে আমার বন্ধু সুমন এবং ছোট ভাই বাপ্পি আছে। এখন এটার এন্ট্রিটা এই দিক দিয়ে আছে। ওকে, ওয়াও ভাই, এই জায়গাটা দেখেন, কি এগুলা বাবা, লবস্টার মনে হয় ভাই রে ভাই, বিশাল বড় বড়, বিশাল অনেকগুলা। ওয়াও, এটা একটা রেস্টুরেন্ট, এর মধ্যে লাইভ লবস্টার রাখা আছে। এটা একটা প্রোডাক্ট দোকান, জানি এটা বিশাল বড় ব্র্যান্ড, যদিও তেমন বেশি আইডিয়া নাই। এখানে একটা ডিওর উচ্চারণই করতে পারতেছে না, অনেক দামি ব্র্যান্ড এটা, বলেন ডিওর। হ্যাঁ,
মেয়েরা খুব ভালো চিনতে পারবেন এই ব্র্যান্ড, মাথা নষ্ট ব্র্যান্ড। কোনো পোশাক নাকি এরকম করেই পড়তে হয়? ভাই রে ভাই, কেমন ধরনের একটা পোশাক! যাই হোক, শিল্পী যেহেতু বানাইছে খুব ভালোই বানাইছে। এখানে অনেক অনেক ব্র্যান্ডের দোকান। সামনে গুচি। আমার মতো দেখতে একটা লোক, কাছাকাছি আর কি। গুচি সাহস পাই নাই ওইটার মধ্যে যে আসলে দাম জিজ্ঞাসা করার জন্য যাইতে গেছিলাম। কত করে দেড়টা শুনেছি? হ্যাঁ হ্যাঁ, এখানে একটা মানি এক্সচেঞ্জ আছে। আসলে আমাদের কিছু ডলার ভাঙানোর প্রয়োজন আছে, তবে একটু রেটটা জেনে নেই। সুরিয়া কেএলসিসি থেকে একদম বের হয়েই এই ধরনের একটা বিল্ডিং দেখতে পাবেন। অসাধারণ একটা দৃশ্য। এখানেও পানির ফোয়ারা আছে, সুন্দর করে সাজানো গোছানো আরেকটি পার্ক। এই পুরো অঞ্চলটাকে একটা পার্কের হাব বানিয়ে ফেলেছে। সব জায়গায় গিয়ে আপনি পার্ক দেখতে পাবেন, মানে আপনি যে কোনো জায়গায় বসে আড্ডা দিতে পারবেন। আমি এখন পর্যন্ত কোনো গাড়ির শব্দ পাই নাই, একটা হর্নও বাজতে শুনি নাই এখন পর্যন্ত। যদিও ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে কিনা, কিন্তু ওই পাশ দিয়ে হাইওয়ে বা রাস্তা, খুব দ্রুত গতিতেই গাড়ি চলছে, কিন্তু আপনি এখান থেকে একটা হর্নের আওয়াজ পাবেন না। অনেক খিদা লেগেছে। এখন এই জায়গাটা থেকে আমরা চলে যাব জালানালোরে। ওখানে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে যেটাতে দুপুরে খেয়েছিলাম, সেইটাতে গিয়ে আবার রাতের খাবারটা খাবো। এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা জালানালোরের উদ্দেশ্যে চলে যাব, আর ওখান থেকে আমরা দেখাবো ওই রাতের ভিউটা। ওখানকার ওই জায়গাটাও অনেক সুন্দর, একদম চাইনিজ স্টাইলে একটা বাজার। ওই জায়গাটা রাতটা আরও অনেক বেশি সুন্দর লাগবে। আমরা দুপুরে গেছিলাম, দুপুরে তখন তেমন বেশি দোকান খোলা ছিল না, কারণ 2:30টার পরে আসলে ওই দোকানটা ওই অঞ্চলে দোকানটা খুলে, কিন্তু আমরা তখন সম্ভবত 1:30টার দিকে গেছিলাম। তো এখন আবার রাতে ওখানে খেতে যাব, আর ওখানে আপনাদেরকে দেখাবো যে আসলে ওই জায়গার এনভায়রনমেন্টটা কেমন, আর কী কী খাচ্ছে সেটাও দেখতে পাবেন ভিডিওতে। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। রসনা বিলাস, এই রেস্টুরেন্টটাতে আমরা খাবো। এটা একটা বাঙালি রেস্টুরেন্ট, বাংলাদেশি লোকজনই এই রেস্টুরেন্টটা চালাই। আমরা আজকে দুপুরে এখানেই খেয়েছিলাম, আবার রাতে চলে এসেছে এখানে খেতে। অলরেডি সুমন আর বাপ্পি বসে আছে, বাংলাদেশের খেলা চলছে। তো আমরা রাতে গরুর মাংস আর শুকনো পরোটা বা রুটি খাবো। দেখা যাক কি আসছে খাবার। আমাদের খাবার চলে এসেছে। হ্যাঁ, একটা ডাল নেই, রুটি আর গরু। বাঙালি পাতে গরু না থাকলে আসলে মনে শান্তি আসে না। এখন আমি চলে এসেছি মালয়েশিয়ার বিখ্যাত জালান আলোর স্ট্রিটে। জালান মানে স্ট্রিট, আর আলোর মানে সরু খাল বা ছোট নদী। যদি এখন আর এখানে কোনো খাল নেই, তবে এই জায়গাটার নাম সেই খালের জায়গা থেকেই উৎপন্ন হয়েছে। এই জায়গাটা, আমি এখন রাত 12টা বাজে, বাংলাদেশ সময় রাত 10টা। এই জায়গাতে আপনি যদি ঘুরে দেখেন তাহলে কোনোভাবেই বুঝতেই পারবেন না যে রাত 12টা বাজে। দেখে মনে হচ্ছে কেবল সন্ধ্যা হয়েছে। এখানে আপনি পাবেন না এমন কিছু নাই, মানে খাদ্যের ভিতরে। এখানে আপনি হরেক রকমের খাবার পাবেন, যেমন এখানে মুরগির পা বিক্রি করতেছে, গলা, মাথা। এখানে স্টিম মোমো টাইপ কিছু পাওয়া যাচ্ছে, বিভিন্ন কালারফুল কালার একদম। এগুলো হচ্ছে স্কুইড বা অক্টোপাস, এরকম কিছু হবে। এই রাস্তায় আসলে হরেক রকমের খাবার, বিভিন্ন ফলমূলও আছে এখানে। এখানে কর্ন, এইগুলো হচ্ছে বিভিন্ন রকমের ফল। এই যেমন এক একটা দোকানে
শত শত মানুষ বসে আছে। অ্যামেজিং একটা কালারফুল নাইট লাইফ এবং কালচারাল যে একটা কম্বিনেশন এখানে। বিভিন্ন রকম ফল, আতা, বিশাল বিশাল আতা। মানে খুব দারুণ একটা পরিবেশ। এখানে আপনি আসলে গানও শুনতে পারবেন, অর্থাৎ তারা গান গেয়ে অর্থ সংগ্রহ করছে ভিক্ষা না করে। অনেক সুন্দর জায়গা, দারুণ। কখনো মালয়েশিয়া বা কুয়ালালামপুরে আসলে এই জায়গাটা রাতের পরিবেশটা অবশ্যই এক্সপ্লোর করবেন। এখানে আসলে আপনার অনেক কিছু সাথে অভিজ্ঞতা হবে। হ্যালো, হাউ আর ইউ? এখানে মানুষগুলো অনেক ফ্রেন্ডলি, সবাই ক্যামেরা দেখলে একটু সাড়া দেয়। উপরে যে জিনিসগুলো দেখা যাচ্ছে অনেকটা চাইনিজ স্টাইলের, আর ল্যাম্পগুলো। চলেন ঘুরতে ঘুরতে দেখাই কি কি পাওয়া যায় এখানে। এটা ব্যাগের দোকান, একদম কাঁকড়া, বিশাল বিশাল কাঁকড়া। একটা চাইনিজ রেস্টুরেন্ট। এখানে জেলিফিশ বিক্রি করছে। কি বিশাল কাঁকড়া, একটা হাতের চাইতেও বড়। কি অসাধারণ জায়গা ভাই। জিনিস নাইট লাইফ, কিন্তু এখানে আসলে তেমন মুসলিম কান্ট্রি হয় মদের কোনো ব্যাপার নেই, হয়তো অন্য কোথাও আছে কিন্তু এই জায়গাতে দেখতে পাই না। তার মানে বেশ সোবার একটা প্লেস, কেউ মাতলামি করছে না, কিন্তু রাতে বেশ ভালোই এনজয় করছে। দারুণ একটা অভিজ্ঞতা, অসাধারণ একটা জায়গাতে। রাস্তাটা খুব একটা বড় না, সর্বোচ্চ আপনার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে 10 মিনিট লাগবে। এরকম একটি জায়গাতে এখান থেকে যদি দেখাই 10 মিনিটের হাঁটা পথের একটা রাস্তা, কিন্তু অনেক কালারফুল। এই পাশেও বেশ স্ট্রিট ফুডের দোকান আছে, তবে এগুলো একটু ভিতরে, রাস্তার মধ্যে না। এটা টোটালি একটা ওয়ার্থ টাইম স্পেন্ডিং। যারা কুয়ালালামপুরে আসবেন তারা অবশ্যই মিস করবেন না। আমরা খাওয়া দাওয়া করেই এই রাস্তায় চলে এসেছিলাম। এই রাস্তাটা কিছুটা ভিন্ন। এই রাস্তাতে ম্যাক্সিমাম স্পার স্টোর, অনেকটা থাইল্যান্ডের মতো। এখানে আপনি চাইলে মাসাজ করে নিতে পারবেন শরীরে। তবে আজকে রাতে আর ঘুরছি না, অলরেডি অনেক রাত হয়ে গেছে, আর আমাদের সকালবেলা বাদু কেবেও যেতে হবে। তাই আজকের মতো এখানে ঘোরা শেষ করে রুমে চলে যাব। দেখা হচ্ছে পরবর্তী ডেস্টিনেশনে। বাই বাই। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং আমার পরবর্তী ভিডিও আসছে খুব শীঘ্রই। তো আমার চ্যানেলে চোখ রাখুন আর দেখতে থাকুন আমার মালয়েশিয়ার পুরো যাত্রাটি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।